আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে পানামার ভিসা কিভাবে করবেন, কোন দেশে করলে সবচেয়ে আপনাদের ভালো হবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা স্কিপ করে দেখেন ভিডিওটা, তাহলে কিছুই বুঝবেন না। তো আমার ভিডিও আপনাদের সবসময় একটা কথা বলবো, আমার ভিডিও দেখতে হলে আপনারা ধৈর্য সহকারে বসবেন, তাহলে পুরোটা সম্পূর্ণ বুঝবেন। তো পানামা ভিসা আমি যখন ভিয়েতনামে ছিলাম, তখন ভিয়েতনামে এম্বাসির মধ্যে যখন পানামা এম্বাসিতে আমি মেল করছিলাম যে আমি বাংলাদেশের সিটিজেন, আমি এখানে ট্যুরিস্ট হিসাবে আসছি, তো আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। তখন আমাকে তারা রিপ্লাই করছিল যে এখানে লেখাই আছে, আপনি আমাকে স্ক্রিনে দেখতে পারবেন, সবগুলো স্ক্রিনশট আমি দিয়ে রাখবো। তো এখানে আপনার তারা মেনশনে করে দিয়েছিল আলাদাভাবে স্পেশালভাবে বাংলাদেশিদের জন্য। তো এখানে একটা কথা বলে নেই যে পানামা এম্বাসিটা হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি একটা এম্বাসি। আমার সাথে স্ক্রিনে দেখতে পারবেন যে আমার সাথে তাদের টোটাল 18টা ইমেল মাধ্যমে কনভারসেশন হয়েছে। তো যার কারণে ওদেরকে আমি যতবারই যে কোশ্চেনটা করছি বা যা মেল করছি, তারা আমাকে সবগুলো রেসপন্স করছে। তো সমস্যা হচ্ছিল তখন যে আমার তখন হচ্ছে যে স্প্যানিশ ট্রান্সলেশন করা ছিল না ফাইলগুলা, যার জন্য আমি তখন অ্যাপ্লাই করতে পারিনি। তো ইন ফিউচার আমার চিন্তা ভাবনা আছে, বাট এখন যায় না। বাট আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে দিই যেখানে আপনারা চাইলে করতে পারেন। তো সেটা হচ্ছে যে আপনারা প্রথম হচ্ছে যে আপনার প্রথমে কাজ হচ্ছে যে তাদেরকে আপনার যতগুলা ট্রাভেল হিস্টোরি আছে সবগুলা পিডিএফ করবেন, যে ভিসা তারপর সিল সবগুলা পিডিএফ ফাইল করে, তারপর আপনার পুরো পাসপোর্টে আপনার যত ডকুমেন্ট, আপনি যদি ট্রেড লাইসেন্স থাকে সবগুলা ডকুমেন্ট A to Z যা আপনার ডকুমেন্ট আছে, ট্যাক্স রিটার্ন, তারপর হচ্ছে যে আপনার যত কিছু, আপনি যদি জব করেন জবের ইনফরমেশন যত কিছু আছে সবগুলো পিডিএফ করে আপনারা তাদেরকে আগে মেল করবেন। মেল করে আমার স্ক্রিনে দেওয়া 3টা মেল দেখবেন, 3টা মেল একসাথে অ্যাটাচ করে অথবা সেপারেট করে আপনি যেভাবে পছন্দ সেভাবে আপনারা তাদেরকে একই ইমেল তাদেরকে করতে পারেন। যে মেলটা সবগুলো পিডিএফ ফাইলগুলো ইমেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে যে আপনি মেনশন করে বলবেন যে আপনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, আপনি কি ভিয়েতনামে ঘুরতে যাবেন, তো আপনারা কি পানামা এম্বাসির মধ্যে কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা ভিয়েতনামে, এটা আগে কনফার্মেশন করে তারপর ভিয়েতনামে যাবেন। কারণ হচ্ছে যে আমাকে তারা ওই সময় বলছে যে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন বাংলাদেশের পরিস্থিতি, এখন আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 20 তারিখ, তো সেই হিসাবে এখন বাংলাদেশে কিছুদিন আগে আমাদের প্রবলেমগুলো সলভ হয়েছে। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশের জন্য এখন মোটামুটি অনেকগুলো দেশ একটু পিছায় গেছে। তো যার কারণে মেল করে আপনারা যাওয়ার জন্য আমি একটা পরামর্শ দিব, আগে হুট করে যে ওইখানে যে সবগুলা ফাইল রেডি করে তারপর জমা দিবেন এরকম ভুল ডিসিশন নেবেন না। আগে বাংলাদেশ থেকে তাদেরকে মেল করবেন যে আমি ভিয়েতনামে যাব, তো সেখানে আমি যেহেতু যাব, তো এই সুযোগে আমি কি অ্যাপ্লাই করার চান্স আছে কিনা। তো এখন কথা হচ্ছে যে যারা পরবর্তীতে ভিডিওটা পূরণ হয়ে গেলে দেখবেন, তারা কিন্তু ওই সেম ভাবে যাওয়ার আগে আপনারা অবশ্যই ইমেল করে জেনে নেবেন। তো প্রথম হচ্ছে যে আপনারা এই কাজটা করবেন, যখন আপনারা মেলটা করবেন তাদের থেকে একটা হলো ফিডব্যাক পাবেন। আমি আপনাদের স্ক্রিনে 3টা ইমেল দিচ্ছি, 3টা ইমেল থেকে যে কোনো একটা ইমেল থেকে আপনারা ফিডব্যাক পাবেন। তো এটা হচ্ছে যে অফিসিয়াল পানামা এম্বাসির ইমেল অ্যাড্রেস কনসুলারের। তো তারপর হচ্ছে যে আপনারা কথা হচ্ছে যে সেখানে কি লাগবে। এখন তারা যখন আমাকে স্ক্রিনে দেখতে পাবেন, তারা যখন আমাকে মেল করছিল তখন সেখানে মেনশন করা আছে যে আমাকে ফার্স্ট অফ অল আমাকে একটা ফর্ম দিছিল, আমি সেটা ফিল আপ করছিলাম, বাট ওই সময় আমাকে ইংলিশটা অ্যাকসেপ্ট করে না, তারা হচ্ছে যে স্প্যানিশ চায়। তো যার জন্য একটা ফর্ম দিবে, ওইটা ফিল আপ করতে হবে। ওইটা করার পরে তারপর হচ্ছে যে আপনার পাসপোর্টে যতগুলো ট্রাভেল হিস্টরি আছে ওগুলা মেনশন করা আছে যে অল পেজেস। তো এখানে আপনার সবগুলা পেজের স্ক্যানগুলা দিতে হবে। তো তারপর হচ্ছে যে আপনার স্ক্যান দেওয়ার পরে আপনার পুরান পাসপোর্ট, নতুন পাসপোর্ট সবগুলো ট্রাভেল হিস্ট্রি দেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এগুলা মাস্ট লাগবে। তো এগুলা যেহেতু লাগবে, এখানে কিন্তু কয়েকটা মেনশন করেছে, ব্যাংক ড্রাফট, ব্যাংক চেক, সবগুলা হচ্ছে যে আপনারা দেখে নেবেন স্ক্যানে। তো ওইগুলা যেহেতু মেনশন আছে, তো এগুলো সবগুলা কিন্তু আপনার ট্রান্সলেশন থাকতে হবে স্প্যানিশে। এখন এখানে আবার উপরে তারা মেনশন করছে যে 1 লাখ আমাদের বাংলাদেশি কারেন্সি 1,20,000 টাকার মতো পড়ে। তাদের হচ্ছে যে তাদের পানামা এক বালবস হচ্ছে যে ইউএসডি এক সেম, ইউএসডি ডলার এক, আর হচ্ছে যে আপনার পানামার বালবস হচ্ছে এক, তার মানে হচ্ছে সেম কারেন্সি। তো যার কারণে আমাদের বাংলাদেশে পড়তেছে 1,20,000 সামথিং এরকম।
তো সেই জন্য আপনার ওখানে মেনশন করা আছে যে 1000 বালবসের নিচে যেন না হয় আপনার ব্যাংক স্টেটমেন্টে। তো যেটা যেহেতু তাদের রিকোয়ারমেন্টে 1000 বালবস, তা আপনি যে 1000 বালবস দিচ্ছে যে আপনার 1000 ইউএসডি ডলার যে মেনশন করছে, তার মানে যে আপনি 1000 ইউএসডি ডলার দিয়ে দিবেন তা না। আপনি যতটুকু বেশি প্রোভাইড করতে পারবেন সেটা আপনার জন্য ভালো, ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। তো আপনার এখানে মেনশন করছে $1000। তো এটা এমন না যে আপনার পুরো 1 বছরের জন্য বা 1 মাসের জন্য এরকম। আপনার একটা অনুযায়ী, যেমন আপনি যদি আপনার একটা সাজেস্ট থাকবে, আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন 15 দিন তাদেরকে দেখাবেন যে আপনি 15 দিন থাকবেন, সেই পারপাসে দেখালে আপনাদের সবচাইতে বেশি ভালো হবে। তো সেটা ভালো হবে কেন? কারণ হচ্ছে যে ওই হিসাবে আপনার 1000 ইউএসডি ডলার এটা অনেক, মানে 15 দিনের জন্য এনাফ কাভার করার মতো আপনাদের। তো সেই হিসাবে আপনারা মিনিমাম 4-5 লাখ টাকা যদি 4-5 হাজার ইউএসডি ডলার যদি দেখাইতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো এগুলো হচ্ছে যে আপনার লাগবে। তবে ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে যে ব্যাংক সার্টিফিকেট এগুলো মাস্ট আপনার স্প্যানিশ ট্রান্সলেশন লাগবে। আর হচ্ছে যে আপনার যদি ডিপিএস থাকে, আপনার সেভিংস থাকে, এগুলো যদি আপনারা প্রোভাইড করেন, এগুলো আপনার হচ্ছে যে ট্রান্সলেশন লাগবে স্প্যানিশে। তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা কারেন্ট অ্যাকাউন্টের সাথে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট, তারপর ডিপিএস এগুলো যদি প্রোভাইড করেন, সেটা আপনার ভিসা পাওয়ার জন্য খুবই চান্সটা থাকে বেশি। যতগুলো আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে পারবেন, যতটুকু আপনারা আয়ের ইনকাম সোর্স রিয়েল ভাবে দেখাতে পারবেন, সেটা হচ্ছে যে আপনাদের ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। এখানে আরেকটা কথা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট সবগুলো দেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন, এগুলা সবগুলো আপনার স্প্যানিশে ট্রান্সলেট করে থাকতে হবে। কারণ হচ্ছে যে ওরা ইংলিশে অ্যাকসেপ্ট করে না। কারণ আমি আমাদের ফার্স্টে যে আপনাদের দেখাইলাম যে আমার সাথে তাদের 18টা কনভারসেশন হয়েছে ইমেলের মাধ্যমে। তো ওই 18টার মধ্যে আমি ট্রাই করছি কনভিন্স করার যে ইংলিশটা অ্যাকসেপ্ট করার জন্য। তারা কতটা ফ্রেন্ডলি দেখেন, যে আমার স্ক্রিনে দেখতে পাবেন সেখানে লেখা আছে যে তারা বলছে যে তাদের যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা প্রোভাইড না করতে পারি ডকুমেন্ট, তাহলে সাথে সাথে রিফিউজ করে দেয়। লাইক রিফিউজ করার মানে হচ্ছে যে ইমেলের কোনো রেসপন্স করবে না, রিফিউজ করে দেবে, অ্যাকসেপ্ট করবে না, এরকম। বাট ওরা কিন্তু আমাকে স্টিল তখন আমাকে আপনার মনে করেন যে রিপ্লাই করছে। তো যার জন্য বোঝা যাচ্ছে যে ওরা খুবই ফ্রেন্ডলি। তো তারা আমাকে বলছে যে আমি যদি সবগুলা ডকুমেন্ট প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু তারা ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করবে। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি আপনি জব করেন, জবের আপনার অবশ্যই কোম্পানির একটা সার্টিফিকেট থাকতে হবে যে আপনি ওই কোম্পানিতে একটা চাকরি করতেছেন, সেটাও কিন্তু আপনার স্প্যানিশে ট্রান্সলেট করা থাকতে হবে। তো এখন হচ্ছে যে আপনার যে আপনি যদি কোম্পানিতে যদি স্যালারিটা যদি ব্যাংকের মাধ্যমে অ্যাকসেপ্ট করেন, মানে স্যালারিটা যদি ব্যাংকের মাধ্যমে আসে, তাহলে ওই ব্যাংকের স্টেটমেন্টটা আপনার ওটাও স্প্যানিশে ট্রান্সলেট করে তাদেরকে দিতে হবে। তো আরেকটা কথা হচ্ছে যে লাস্টের নিচে যে তাদের এখানে মেনশন করা আছে যে আপনি যে দেশের রেসিডেন্ট থাকেন না কেন, সে দেশের রেসিডেন্ট পারমিটটা অবশ্যই আপনার যে স্প্যানিশে ট্রান্সলেট করা থাকতে হবে। মানে এক কথা হচ্ছে যে ওরা ইংলিশ তেমন অ্যাকসেপ্ট করে না, ওটার জন্য আপনার স্প্যানিশে ট্রান্সলেশন থাকতে হবে। তো আপনি যদি মনে করেন যে দুবাই, কাতার অথবা সৌদি বা যে কোনো দেশের আপনি রেসিডেন্ট পারমিটটি আছে, যেটাই থাকুক না কেন, সেগুলো আপনার অবশ্যই স্প্যানিশে থাকতে হবে। তো এগুলো থাকার পরে হচ্ছে যে আপনারা থাকলে আপনারা কিন্তু ভিসা পাওয়ার সবগুলো চান্সগুলো হাই, একদম হাই। কারণ হচ্ছে যে পানামার ভিসাটা যতটুকু আমার মনে হলো যে ওদের আপনারা যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ট্রাভেল হিস্ট্রি যদি থাকে, আপনার ভিসাটা পাওয়ার খুবই চান্স, মানে একদম বেশি পাওয়ার চান্সটা আছে। তো যার জন্য আপনারা বাংলাদেশে দেখতে পারেন কোনো এজেন্সির সাথে কথা বলে যে কারা ট্রান্সলেট করে দিতে পারে, বা আমার মাধ্যমে যদি করতে চান সেটার জন্য আমি আপনাদেরকে জানাতে পারবো, পরবর্তীতে আপডেটে জানাতে পারবো যে আমি ট্রান্সলেশন। তো সেই ট্রান্সলেশনটা অবশ্যই আপনার অ্যাডভোকেটের সিল ছাপ্পা থাকতে হবে, তারপর হচ্ছে যে সাথে আপনার নোটারাইজ করা থাকতে হবে। তো যার কারণে তারপর যদি আপনার নোটারাইজ করার পরে ব্যাংকের কিন্তু যে ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংকের কিন্তু সিলগুলো আবার নিয়ে নিতে হবে। তো সেই জন্য এগুলো বুঝে শুনে আপনারা ডকুমেন্টগুলো কালেক্ট করবেন। তো এটা হচ্ছে যে এক গেল। তারপর হচ্ছে যে আপনারা এখানে লেখা আছে যে তারা মেনশন করে দিচ্ছে, তারা রিকমেন্ড করে না যে আপনারা ভিসা পাওয়ার আগে ফ্লাইট টিকিট কনফার্ম করার জন্য, যেটা এটা জাস্ট একটা বুকিং চায়। তো সেই জন্য আমি একটা সাজেশন আপনাদের দিব, যেটা হচ্ছে যে ডামি টিকিট, স্ক্রিনে দেখতে পাবেন যে একটা লিঙ্ক দিছি, সেখানে আপনি ডামি টিকিট এখানে মেনশন, ওইখানে ওই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আপনারা ফ্লাইট বুকিংটা আপনারা বুকিং করে, কত দিনে বুকিং করবে সেটার উপর ডিপেন্ড করে আপনারা বুকিং করে, তারপর হচ্ছে যে ওদের একটা ইমেল অ্যাড্রেসে আমার কথা বলে আপনারা বলতে পারেন, তারা একটু ভালো আপনাদেরকে ভালো একটা সাপোর্ট করবে তারা, কারণ ওদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন আছে। তো আপনারা ওইটা কি করবেন, ডামি টিকিটটা দিয়ে একদম কনফার্ম, যেটা কাতার এয়ারলাইন্সে শো করবে, ওইটা আপনারা শো করবেন। তো যার কারণে কি হবে,
তো আপনারা কভার লেটার মেনশন করে দিতে পারবেন যে আপনার ফ্লাইট টিকিটটা কনফার্ম। হ্যাঁ, তারপর হচ্ছে যে হোটেল বুকিংটা কিভাবে কনফার্ম করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিই, পেপাল নামের একটা ওয়েবসাইট, মানে পেপাল নামের একটা পেমেন্ট গেটওয়ে, ওটা হচ্ছে যে আলাদা হিসাব, আর পাইপাল নামের ওটা হচ্ছে যে আর একটা ভার্চুয়াল। তো যার কারণে পাইপাল নামের যে সেটা হচ্ছে যে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, ভিডিও ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব, সেটা ডাউনলোড করবেন। বাংলাদেশের ভোটার আইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে আপনারা একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট করতে পারবেন। ওই ভার্চুয়াল অ্যাকাউন্টে দিয়ে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে যে কিছু কিছু হোটেল বুকিং আছে যে booking.com-এ, যেগুলা নো পেমেন্ট লেখা আছে, যে পেমেন্ট লাগবে না, জাস্ট ক্রেডিট কার্ডটা তারা ইনফরমেশন নেয়। তো ওইগুলো আপনারা যদি ওইগুলোর মাধ্যমে বুকিং করতে পারেন, তাহলে এক জিনিস হচ্ছে কি, তারা যদি ফোনও করে যে হোটেল এটা কি কনফার্ম, তাহলে ওরা বলবে যে হ্যাঁ কনফার্ম। কারণ হচ্ছে যে ওরা কিন্তু আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন নিয়েছে, কিন্তু ওটা হচ্ছে যে আপনার ভার্চুয়াল, ওটা কিন্তু আপনার টাকা নাই, কিছু নাই, ওটা আপনার কাটবে না, ওটা আপনার কোনো টেনশন করার কিছু নেই। তো যার জন্য আপনারা এই জিনিসটা করতে পারেন। তো কভার লেটার আপনারা মেনশন করে দিতে পারবেন যে আপনার হোটেল বুকিংটা কনফার্ম, আর হচ্ছে যে ফ্লাইট বুকিংটাও কনফার্ম। তো ভিসাটা আমার অ্যাপ্রুভ করার জন্য একটু রিকোয়েস্ট করবেন, ওই রকম ভাবে কনভিন্স করবেন। সুন্দর করে একটা কভার লেটার করতে পারলে ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। একটা পুরা ভিসা আপনার ডকুমেন্ট যখন জমা করেন, সবচেয়ে পুরাটা নির্ভর করে কিন্তু আপনার কভার লেটারের উপর। তো কভার লেটারের মধ্যে এগুলো মেনশন করে দিবেন। তা আমি আপনাদেরকে কি একটা ভালো একটা সাজেশন দিলাম যে আপনার ফ্লাইট টিকিটটা ওইখানে ডামি টিকিটের মাধ্যমে যেটা পারচেস করবেন, সেটা আপনারা যদি এই বিষয়ের ব্যাপারে না জানেন, আমার আরেকটা ভিডিও দেখতে পারেন ল্যাটিন আমেরিকার মধ্যে আমি কিভাবে ভিসাটা নিয়েছিলাম। তো সেটা এই ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি মেনশন করছিলাম ডামি টিকিটের ব্যাপারটা। তো ওইখানে আপনারা সেম কাজটা করবেন। তো সেম কাজটা করলে কি হয়, ভিসা অ্যাপ্লিকেশনে ভিসার পাওয়ার চান্স একটু বেশি থাকে। এখন কথা হচ্ছে যে আমি সবসময় একই কথা বলি যে রিজিক থাকলে আপনার অবশ্যই যাইতে পারবেন। তো সবসময় রিজিকের উপর বিশ্বাস রাখবেন। তো রিজিকে থাকলে অবশ্যই পাবেন। তো এই জিনিসগুলো আপনার পাওয়ার চান্সগুলো আপনারা চেষ্টা করতে পারেন। তো পাওয়ার চান্সটা হচ্ছে যে আপনার ওই ফ্লাইট টিকিটটা কনফার্ম রাখবেন। হোটেল বুকিং এর জিনিসটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিলাম। তো এভাবে হোটেল বুকিংটা কনফার্ম রয়ে গেল, কিন্তু টাকা লাগতেছে না, কিন্তু দুইটা আপনার কনফার্ম রয়ে গেল, কিন্তু ফ্লাইট টিকিটটার জন্য বেশি টাকা লাগতেছে। তো সেটা হচ্ছে যে আপনারা করতে পারেন। এটা গেল এক। তারপর হচ্ছে যে এগুলা আপনারা সবগুলা ডকুমেন্ট যখন স্প্যানিশ ট্রান্সলেশন করার পরে তাদেরকে আগে মেইল করবেন, তারা রেসপন্স করবে যে আপনারা কি কি রিকোয়ারমেন্ট, তারা এটা রিপ্লাই করবে। তো ওই ফিডব্যাকের উপর তারপর আপনি ট্রান্সলেশন করবেন সবগুলা ফাইল। এখানে আপনার ট্রান্সলেশন কি লাগতেছে, আপনার ওই যে ট্রেড লাইসেন্স থাকলে, আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন, এগুলা ট্রান্সলেশন লাগতেছে। আর জব করলে আপনার জব সার্টিফিকেট আপনার, তারপর হচ্ছে যে আপনারা ব্যাংক স্টেটমেন্ট, এগুলো হচ্ছে যে আপনার স্প্যানিশের ট্রান্সলেশন লাগতেছে। তো এগুলো হচ্ছে লাগবে। আর হচ্ছে যে রেসিডেন্ট, যদি আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনিও ওই যে ভোটার আইডিটা পর্যন্ত ট্রান্সলেশন করে দিতে হবে। আর যদি আপনি আদার্স কান্ট্রিতে রেসিডেন্ট থাকেন, সেগুলো থাকতে হবে। তো মূল কথা হচ্ছে যে আপনার ভোটার আইডিটা হচ্ছে যে আপনার ট্রান্সলেশন করে দিতে হবে। তো এটা হচ্ছে যে গেল এক। তো তারপর হচ্ছে যে আপনারা ওগুলা যখন তাদের ফিডব্যাক পাওয়ার পরে আপনারা কি করবেন, সেগুলো আপনি ট্রান্সলেশন করে তারপরে এগুলা আপনারা মেল করবেন। এখানে লেখা আছে, তাদের স্ক্রিনে দেখতে পাবেন, তারা এখানে মেনশন করে দিছে যে আপনারা সবগুলা ফাইল তাদেরকে পিডিএফ করে দিতে হবে। তারা এগুলা ভেরিফাই করবে যে আপনারা সবগুলা পারফেক্ট হয়েছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ এগুলো পারফেক্ট হয়েছে, তখন হার্ড কপিগুলো তাদের এম্বাসিতে জমা দেওয়ার জন্য আপনাদের একটা ডেট দিবে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পরে সেখানে আপনি যে জমা দিবেন ফাইলগুলো, জমা দেওয়ার পরে তারা হচ্ছে যে এগুলো আপনার হোচিমিন, তাদের ভিয়েতনামে হচ্ছে হানয়তে আপনারা জমা দেবেন। হানয়তে হচ্ছে এম্বাসি, হানয় হচ্ছে ক্যাপিটাল ভিয়েতনামে। তো হানয়তে জমা দিবেন, তারা এটা ফাইলগুলো ট্রান্সফার করে হোচিমিনে পাঠিয়ে দেবে। এখন এখানে কোনো মেনশন করে নেই যে আমি পাঠাতে হবে নাকি তারা পাঠাবে। তো সেই জন্য আপনারা যখন আপনারা ফাইলগুলো তারা অ্যাকসেপ্ট করবে, সেখানে মেলে বা সরাসরি গিয়ে জিজ্ঞাসা করবেন যে সেটাকে আপনি নিজে গিয়ে হোচিমিনে দিতে হবে নাকি তারা সেগুলো ট্রান্সফার করে দেবে। তো এগুলো হচ্ছে যে অরিজিনাল ফাইলগুলো হোচিমিন কনসাল অফিসে চলে যাবে। তো তারপর হচ্ছে যে ভিসা পাওয়ার নর্মালি 15 দিন থাকে। তো এখানে 1 মাসও হইতে পারে, 2 মাসও হইতে পারে, সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে যে কতদিন তাদের লাগবে ডিসিশন মেক করতে। তো সেই জন্য আপনারা অপেক্ষা করতে হবে। তো আপনারা রিটার্ন টিকিট যখন আপনারা বাংলাদেশ থেকে ভিয়েতনামে যাবেন, তো রিটার্ন টিকিটটা আপনারা ওই পরিমাণ একটা মিনিমাম 20 দিন বা 1 মাসের অনুযায়ী হিসাবে কেটে যাবেন। তো ওই সময় যদি আপনারা রেসপন্স না পান, তাহলে আপনারা কিন্তু টাকা দিয়ে আবার ফ্লাইটটা পিছাইতে পারবেন। তো সেভাবে সে অনুযায়ী কিন্তু আপনারা যাইতে পারেন।
আর ডামি টিকেটে যে কথাটা বললাম, ডামি টিকেটটা হচ্ছে যে ভিসার জন্য কার্যকরী। সেটা আপনারা এই ভুল করবেন না যে আপনি একটা ফ্লাইট কাটলেন, ধরেন কথা ভিয়েতনাম, রিটার্ন টিকিট দেখানোর জন্য ওদের থেকে করলেন, কিন্তু এই ভুল করেন না। কখনো কখনো যদি তারা এটা যদি ভেরিফাই করতে চায় যে পেমেন্ট হয়েছে না কিনা, তখন কিন্তু আপনি ধরা খাবেন, তখন আপনার ওই যে ফ্লাইটটা কাটছেন রানিং, সেটাও হয়তো লস হইতে পারে। তো সেই জন্য আপনারা শুধু ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডামি টিকিটটা ইউজ করবেন। এখন আরেকটা কথা বলে দেই, আপনারা যদি পানামার ভিসা পেয়ে যান অথবা পানামা এন্ট্রি হয়ে যায় আপনাদের, তাহলে আপনারা অবৈধ হওয়ার চেষ্টা করবেন না। আমি আগের ভিডিওতে আপনার মেক্সিকো, তারপর হচ্ছে যে অন্যান্য ভিডিওর মধ্যে আমি অনেকবারে বলছি যে আপনারা অবৈধ হবেন না। এগুলো হইলে আমাদের ন্যাশনালিটিটা বদনাম হয়, তারপর হচ্ছে যে সাথে অন্যান্য ভাইরা এগুলো যে ফেস করতে প্রবলেমগুলা। তো সেই জন্য আপনারা যাই করেন না কেন লিগ্যাল ভাবে সুইচ করবেন। এই যে বর্ডার করে যে যাওয়া, এইসবগুলা থেকে বিরত থাকা একটু চেষ্টা করবেন, কারণ এগুলো আসলে ঠিক না। জীবনটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে বর্ডার অনেক সময় অনেক মানুষ মারাও যায়। তো যে জায়গাতে আপনার জীবন রিস্ক নিয়ে যদি এরকম লাইফে যায়, তো এরকম লাইফের কোনো তো মানে হয় না। তো সেটা হচ্ছে যে আশা করি আপনারা বুঝছেন। তো অবৈধ না হওয়ার জন্য আমি বারবার রিকোয়েস্ট করব। আর ভিসাটা হচ্ছে যে আপনারা ওইখানে যেহেতু তারা মেনশন করে দিচ্ছে আপনার 1,20,000 টাকা, যেটা আমরা বাংলাদেশের কারেন্সি 1,000 USD। তো আপনারা চেষ্টা করবেন যে 5 থেকে 6,000 USD ডলার অ্যাকাউন্টে রেখে ট্রান্সলেশন করে সবগুলো ফাইল জমা দেওয়ার জন্য। তাহলে আপনার ভিসাটা 100% চান্স থাকবে ভিসাটা পাওয়ার। তো তারপর হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ, তো রিজিক থাকলে অবশ্যই ইনশাল্লাহ যেতে পারবেন। আর এরপরে হচ্ছে যে আমি আরেকটা কথা বলে দিই, এখানে আমার ভিডিওতে অনেকরা আমাকে নক করে হচ্ছে যে আমাকে অনেক সময় অনেকরা অনেক কিছু কথা বলে ফেলে, এগুলো খুব খারাপ লাগে। কারণ হচ্ছে যে আমার ভিডিওটা হচ্ছে যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, যেগুলো অথেন্টিক ইনফরমেশন, যেগুলো আপনাদের বেসিক নলেজ, যেগুলো জানা দরকার, এগুলো আমি ইনফরমেশন দিয়েছি। এই যে আমি যে যতগুলো ইনফরমেশন দিচ্ছি বা আগের ভিডিওতে দিয়েছি, সেগুলো মনে করেন যে অনেক ইউটিউবাররা এই পর্যন্ত এরকম দেন, সেটা আপনারা জাস্টিফাই করলে আপনারা বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে যে আপনাদের বেসিক নলেজ আমি দিচ্ছি। তো সেই জায়গায় যদি আপনারা এত মানুষ যদি আমাকে মেসেজ, তারপর ইমেলও পর্যন্ত করে, তো এতগুলা কিন্তু আমাকে রিপ্লাই করা পসিবল না। তো সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না কোনো ভিডিওতে আমি যে এতগুলো ভিডিও করলাম ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, জর্জিয়া, সবগুলো ভিডিওর মধ্যে কি আমি কখনো বলছি যে আমি আমার সাথে কনসাল্ট করেন আপনারা? আমি কিন্তু এটা বলিনি যে আমার সাথে কনসাল্ট করেন। তা আপনারা যদি যেহেতু নিজে থেকে আমাকে মেসেজ করেন, সেই কারণে আপনারা মেসেজ করলে অবশ্যই কনসাল্ট ফি দিতে হবে, এটা আমি বলছি। তো এটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে জোর করতেছি না যে আমার সাথে কনসাল্ট করেন। আমি কোনো ভিডিওতে আমি রিকোয়েস্টও করি না যে আমার সাথে কনসাল্ট করে আপনারা যান। তো এটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে আমি এই প্ল্যান আমার যেটা ছিল যে আমি ট্রাভেল পেইড কোর্স বানাবো, সেটা আমার প্ল্যান, এটা আমার ট্রাভেল করা আগে থেকে ছিল। তো সেটা হচ্ছে যে আপনারা আমার নেপালে ভিডিও দুটো আছে, সেটাতে দেখতে পাবেন যে নেপাল কালিঞ্চকে যে ভিডিওটা বানাইছে, ওই ভিডিওটা মাঝখানে, এই ভিডিওটা যদি পুরাটা দেখেন তাহলে মাঝখানে ভিডিওটা দেখবেন আমি কিভাবে নেপালি ফ্রেন্ডের সাথে আমি ঘুরতেছিলাম। তারপর হচ্ছে যে ওইখানে মেনশন করা ছিল, মানে আমি বলতেছিলাম যে আমি একটা পেইড কোর্স বানাবো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওটা আমি 6 মাস আগে বলছি, তা আমি ইনফরমেশন দিচ্ছি যে এখন। তো এগুলো প্ল্যান হচ্ছে যে আমার আগে। তো আমার সাথে কথা বলতে হলে আপনারা কনসাল্ট ফি দিয়ে নক করবেন, এছাড়া অযথা কোনো নক করে আমার কাছে কোনো ইনফরমেশন পাবেন না, কোনো রিপ্লাই পাবেন না, কোনো লাভ নেই। তো যদি আপনার কনসাল্ট করা থাকে, যে আপনি যদি এখন কথা হচ্ছে যে আমি কেন কনসাল্ট ফিটা নিচ্ছি, কারণ হচ্ছে যে মানুষটা বিদেশ যাবে না, সেই মানুষটা পর্যন্ত আমাকে নক করে, আর যারা যাবে তারা নক করবে। এখন হচ্ছে যে যারা সত্যিকারে যাবে, তারা যদি লাখ লাখ খরচ করতে পারে অল্প কিছু টাকা কনসাল্ট ফি দিয়ে, তাদের কিন্তু গায়ে আসবে না। তো সেই হিসাবে আপনারা কনসাল্ট ফি দিয়ে যদি কথা বলতে চান তাহলে বলতে পারেন, আর না হয় অযথা ডিস্টার্ব করবেন না। আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্টও করি না বা জোরও করতেছি না যে আমার সাথে কনসাল্ট করে আপনারা যান, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখন এই বিষয় গেল। তো এখন আজকের এই বিষয়ে আপনাদেরকে আমি পানামার যে বিষয়গুলো বলে দিলাম, তো এগুলো হচ্ছে যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনারা রিজিকে থাকে অবশ্যই পাওয়া যাবেন। তো পানামা হচ্ছে যে পানামার ভিসাটা হচ্ছে যে ভিয়েতনাম থেকে অ্যাপ্লাই করলে একদম হাই চান্স আছে। যেগুলা রিকোয়ারমেন্ট বলছি আপনাদেরকে, যেভাবে বলছি, সেগুলো আপনারা মনে করেন যে যদি একটু সুন্দর করে যদি ডকুমেন্টগুলো রেডি করতে পারেন, তাহলে ভিসাগুলো আপনার হয়ে যাবে। আর যাদের ট্রাভেল হিস্ট্রি নাই, তারা আমি বলবো যে এই রিস্ক না নেওয়ার জন্য বা টাকা ওয়েস্ট না করার জন্য, কারণ মোটামুটি ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনারা যাইতে পারবেন। আমি ভিডিওর আগে বলছি যে মূলত ল্যাটিন আমেরিকা পুরাটা দেশ হচ্ছে যে রেড জোন, বাংলাদেশ এশিয়ানদের জন্য মূলত রেড জোন। তো যার জন্য আপনারা ট্রাভেল হিস্ট্রি মোটামুটি যাদের আছে, তারা কিন্তু এই স্টেপটা নিতে পারেন। আশা করি এটা আপনাদের খুবই কার্যকর হবে। আর ট্রান্সলেশন ব্যাপারটা যেটা বললাম, সেটা যদি আপনারা এজেন্সির মাধ্যমে করতে পারেন বা আমার থ্রুতে করতে হলে, সেটা আপনাকে আমি জাস্টিফাই করে আমি ইনফরমেশন নিয়ে তারপরে আমার মাধ্যমে করতে হলে সেটা পেমেন্ট দিতে হবে। তো
এখন হচ্ছে যে আপনারা স্প্যানিশ ট্রান্সলেশনটা মাস্ট লাগবে। তো এখন হচ্ছে যে এই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল। তো আমার ভিডিওগুলো সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। তো নেক্সট আমি হয়তো একটা ইউরোপের ইনফরমেশন দিতে পারি, আর হচ্ছে যে ব্রাজিলের একটা ইনফরমেশন দিব, যেটা ব্রাজিলের ভিসা ছাড়া আপনি বৈধভাবে যেতে পারবেন। সেটা হচ্ছে যে অ্যাডভোকেটের থ্রুতে যেতে হবে। তো অ্যাডভোকেটের ইনফরমেশনগুলো হয়তো আমি এই জন্য বলি যে কি জানি আমার পেড কোর্সটার মধ্যে আমি সবকিছু বিস্তারিত থাকবে, ওইটা আপনারা মাস্ট আপনাদের পারচেস করে আপনাদের ইনফরমেশনগুলো নিতে হবে। কারণ হচ্ছে যে পেড কোর্সটা আমি খুব শীঘ্রই দিব, তো ততদিন আপনারা একটু ওয়েট করতে হবে। আর এর মধ্যে আমি যতগুলা ইনফরমেশন পাবো, যতগুলো আমার কাছে আছে, এখনো আমার কাছে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিব। তো ততদিন আমাকে আপনারা সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে ভিডিও বানাইতে একটু উৎসাহিত হই, তো সেই জন্য আপনারা একটু সাপোর্ট করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমার যেদিন আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব থাকবে, সেই দিন আমি হচ্ছে যে মেক্সিকোর ইমিগ্রেশন নিয়ে আমি এত সুন্দর করে একটা এক্সপ্লেন করে দিব, যেটা আপনারা 100% গ্যারান্টেড হবেন যে কিভাবে ইমিগ্রেশনকে হ্যান্ডেল করতে হবে। তো মেক্সিকোর একটা চান্স থাকবে। তো এখন আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন, লাইক করেন, যেভাবে আপনারা পারেন। যদি 50,000 সাবস্ক্রাইব হয়, তো সেই দিন আমি মেক্সিকোর ইমিগ্রেশন নিয়ে আমি পুরোটা ডিটেলসে খুব সুন্দর করে আমি সবার জন্য বুক করে দেবো, যেটা একদম ফ্রি, যেটা আপনারা মনে করেন যে মেক্সিকোতে ইজিলি যাইতে পারবেন। তো সেই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি সাপোর্ট করেন। এই ইনফরমেশনটা আমি যখন আমার টার্গেট ফিল আপ হবে তখন আমি ইনফরমেশনটা দিব। ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দিয়ে, মানে আপনারা ইন্ডিয়া ছাড়া কোন কোন দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর কোন কোন দেশে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, ভিয়েতনামে কয়টা দেশে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, সবগুলোর ব্যাপারে আমি পরবর্তীতে আরও ইনফরমেশন আমি অন্যান্য ভিডিওতে দিব। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। সেটা হচ্ছে যে আপনাদের জন্য অনেক বেশি ভালো, কারণ হচ্ছে যে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন, যেগুলো আপনারা পুরো ইউটিউব খুঁজে অন্যান্য ইউটিউবের থেকে পাবেন না, সেগুলো আমার থেকে অনেক কিছু পাবেন। আমার যতগুলো ভিডিও আপনারা আগে দেখছেন বা এখনো দেখতেছেন, সেগুলোর সাথে আপনারা যদি আদার্স ইউটিউবারের সাথে কম্পেয়ার করেন, আমি কোনো ভিডিও ভিউসের জন্য সাবস্ক্রাইব করি না। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে আমি সবগুলো অথেন্টিক ইনফরমেশন দিচ্ছি, যেগুলো আপনাদের অ্যাটলিস্ট একটু হলেও কাজে লাগছে, যেগুলো আপনারা জানতেন না সেগুলো আমি আপনাদেরকে জানাইছি। তো আমাকে যতটুকু সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সবগুলো অথেন্টিক ইনফরমেশন দিব, যেগুলো আপনাদের ফিউচার অনেক বেশি কাজে লাগবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।